বিশ্ববিদ্যালয় নিয়ে আসলাম বৃত্ত লেকচার প্রশ্ন ব্যাংক সমাধান। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 30 বছরে কয়টা টাইপ থেকে আমাদের প্রশ্ন আসছে এবং সেগুলো কিভাবে অতি সহজে সমাধান করা যায় মাত্র 30 সেকেন্ড সময়ে সেগুলো আমরা দেখব। এমনকি 30 সেকেন্ডের কম সময়ে আমরা সমাধান করতে পারবো এরকম কিছু মেথড আমাদের থাকবে এবং ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায় হাতে ক্যালকুলেশন সেগুলো আমরা দেখব। সকল কিছুই আমাদের থাকবে। আমাদের মেবি আজকে মোট যে কয়টা টাইপ থেকে আমাদের প্রশ্ন আসছে মনে হয় আশা করি 7 থেকে 8টা টাইপ, 7টা বা 8টা টাইপ থেকে আমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন হয়। এই কয়েকটা পারলেই আমাদের কভার হয়ে যাবে আর কি। আর আশা করি স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আজকে হচ্ছে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের প্রথম টাইপটা হচ্ছে বৃত্তের যে আমাদের বিভিন্ন সমীকরণ। বৃত্তের সমীকরণ কি? বৃত্তের বিভিন্ন সমীকরণের মধ্যে আমি 1 নম্বরে যেটা বলি সেটা হচ্ছে যে কেন্দ্র হয় হচ্ছে, আচ্ছা একটা সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণটা আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ বোঝার যে জিনিসগুলো আমাকে জানতে হবে সেটা হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ পরস্পর সমান হতে হবে। x স্কয়ারের সহগ কত এখানে 1, y স্কয়ারের সহগ এখানে 1। x স্কয়ার এবং y স্কয়ারের সহগ মানে আসলে আমরা x স্কয়ার এর সহগ এটাকে ধরলাম হচ্ছে a এবং y স্কয়ার এর সহগ ধরলাম হচ্ছে b। তার আমার a এবং b সমান হইতে হবে। আমরা x স্কয়ারের সহগকে কি ধরছি? a ধরছি এবং y স্কয়ারের সহগকে আমি কি ধরছি? b ধরছি। তাহলে a এবং b সমান হইতে হবে এবং x y সম্বলিত কোনো পদ থাকা যাবে না। x y সম্বলিত কোনো পদ আছে এখানে? এখানে x সম্বলিত পদ আছে, y সম্বলিত পদ আছে, c বলতে এখানে ধ্রুবককে বোঝানো হচ্ছে, x স্কয়ার সম্বলিত পদ আছে, y স্কয়ার সম্বলিত পদ আছে। যাই হোক এখানে আমার কি নাই? x y সম্বলিত পদ নাই। যেমন আমি বলতে পারি যে 24xy এরকম কোনো পদ আছে বা 24 এর জায়গায় 24 নাকি যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, তাহলে সেটা কিন্তু আমাদের এখানে নাই। তার মানে আমার একটা বৃত্তের সমীকরণ হইতে গেলে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ার এই দুইটার যে সহগ এই দুটার সহগ সমান হইতে হবে এবং এই যে জিনিসটা আছে এ বি সমান হবে এবং x y সম্বলিত পদ থাকা যাবে না। এবং এই বৃত্তের সমীকরণের চিহ্নের এতটুকুই উপায় যে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান এবং x y সম্বলিত পদ থাকা যাবে না। এখন হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া আছে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগ আমাদের 1 বানিয়ে নিতে হবে। সাপোজ এখানে আছে 3, এখানেও আছে 3, তাহলে এই সম্পূর্ণ সমীকরণকে আমি 3 দ্বারা আগে ভাগ করে নিব। সম্পূর্ণ সমীকরণকে আমি কি করে নিব? 3 দ্বারা ভাগ করে নিব। তারপরে যে এই জিনিসটা আসবে সেটা থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করব। কেন্দ্র আর ব্যাসার্ধ কেমনে করে বের করে সেটা আপনাদেরকে দেখাই। কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে আমি আগে তো যে 3 থাকলে বা 4 থাকলে বা 5 থাকলে যেটা থাকবে 2 থাকতে পারে এখানে আমি x স্কয়ার এবং y স্কয়ার সহগ যেটাই থাকুক না কেন ওটার আমি সমীকরণকে কি করব? প্রত্যেকটা পদকে ভাগ করব। ভাগ করার পর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এরকম আসলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখানে x এর সহগ হচ্ছে 2g, এটাকে আমি -2 দ্বারা ভাগ করব মানে হচ্ছে -g এবং 2f কে -2 দ্বারা ভাগ তাহলে হলো -f। এই -g -f এটা হচ্ছে আমার কেন্দ্র। কেন্দ্র বের করার ফর্মুলা কি? কেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে আমার যে x থাকবে x এর সাথে যে থাকবে ওকে -2 দ্বারা ভাগ, y এর সাথে যে থাকবে তাকে -2 দ্বারা ভাগ। তাহলে এটাকে হচ্ছে বুঝ আর এটা হচ্ছে কোটি। তাহলে যে বিন্দুটা পাওয়া যায় সেটাই হবে আমার এই বৃত্তের কেন্দ্র। এবং ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। r এর ফর্মুলা হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে কেন্দ্রের ফর্মুলা হচ্ছে -g - f আর ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন যে একটা বৃত্তের যে সমীকরণ কিনা সেটা আমরা কি বুঝতে পারবো এবং কেন্দ্র কিভাবে বের করতে হয়, ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা r এর মান পাইলাম না, এই r এর মানকে বর্গ করব, এর সাথে পাই গুণ করব মানে পাই r স্কয়ার।
এই পাই গুণ করবো কার সাথে, এই যে আর স্কোয়ারের সাথে। আর যে মানটা পাইবো ওটাকে আমরা স্কোয়ার করবো, তাহলে আর স্কোয়ারের সাথে আমরা পাই গুণ করলে আমরা পাবো হচ্ছে কি ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাসার্ধ এর স্কোয়ার করলে হবো যে জিনিসটা পাওয়া যায় ওটাকে পাই দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ নাই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কেন্দ্র এটা বা ব্যাসার্ধ এটা না হইয়া আমার কেন্দ্র হতে পারে হচ্ছে, এটার জন্য আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার এইচ কমা কে, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমার বৃত্তের সমীকরণ হবে এইচ মাইনাস না এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা মানে একটা বৃত্তের যদি শুধু কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে অতি সহজে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এটা দুই ভাবে গেল। আরেকটা আছে হচ্ছে আমার আরেক ভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। আচ্ছা যাই হোক, আমরা ম্যাথ সমাধান করতে থাকি আমাদের হ্যাঁ পাইছি, মনে হচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলবে। আমার দেওয়া আছে হচ্ছে এই যে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এখানে হচ্ছে আমার কেন্দ্র, এ বিন্দু এবং এই বিন্দু দেওয়া আছে, মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, দুই প্রান্তের দুইটা বিন্দু দেওয়া আছে আমার এই ব্যাসের, একটা ব্যাসের যে দুই পাশের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, এটাকে দিলাম আমি x, y, x1 না x1 y1, এটা ধরলাম আমরা x2 y2, এরকম ধরলাম আমরা। এটাকে ধরলাম হচ্ছে x1 y1, এটাকে ধরলাম x2 y2। সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সেই সমীকরণটা হবে x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2, এটা হবে আমার 0। তো এই সূত্র দিয়ে আমরা অতি সহজে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে সক্ষম। তো এখন আমরা দেখবো যে এই যে আমি বেসিকটা আলোচনা করলাম, বৃত্তের সমীকরণ কিভাবে, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয়, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে হয়, বা ব্যাসের দুটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করতে হয়, এগুলো দেখাইলাম। তো এই ম্যাথগুলা মানে এই সূত্রগুলা দিয়ে, এই বেসিকগুলা দিয়ে দেখি আমাদের কোনো প্রশ্ন বিগত অবস্থাগুলোতে অবশ্যই আসছে, এবং সেই সূত্রগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা প্রথমে যে সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এই ইউনিটে যেটা আছে সেটাই আমরা সলভ করি। এগুলো আসলে এই টপিকটা আসলে আমি সরলরেখার লেকচারও আমি বলছিলাম যে এটা এই অধ্যায়টা মানে যে অধ্যায়টা আমরা বলি দাবি 7 কলেজে প্রশ্ন হয়, প্রযুক্তি ইউনিটে প্রশ্ন হয়, সবই কিন্তু আমার প্রশ্ন ব্যাংকের মধ্যে দেওয়া আছে। তো আমরা সবই সলভ করব। আমরা আগে দেখি আমরা মূল যে জায়গায় পরীক্ষা দিব এ ইউনিটে কি কি প্রশ্ন আসছে। যেমন -4,3 এবং হচ্ছে 12,-1 12,-1, এটা এই দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের দুটা প্রান্ত বিন্দু। তাহলে লাস্ট যেটা বুঝাইলাম, আশা করি ওটা করতে পারবেন। শুধু কিভাবে করবেন, x minus x1, তাহলে মাইনাস মাইনাস প্লাস x minus x2 plus y minus y1 y minus y2 equal 0। আর এটা সমাধান করলে যা পাওয়া যাবে এটাই বৃত্তের সমীকরণ। আশা করি আপনারা করতে পারবেন। তো ব্যাসের দুটা প্রান্তবিন্দু দিয়ে আমাকে বলতে পারে সমীকরণ কি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের যে ম্যাথগুলো আছে আপনারা এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি এরকম কয়েকটা ম্যাথ আছে আপনারা দেখলে করতে পারবেন। এরপর আমার
আরেকটা টাইপ হচ্ছে, এখানে আমি দুইটা টাইপ মিক্স করে ফেলাইছি, যাই হোক এই যে এরকম একটা ম্যাথ, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার, এটা দেওয়া আছে আমার, এটা কি করা আছে আমার দেওয়া আছে। এই যে আমার এই সমীকরণটা দিল, দিয়ে বলছে যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। এটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে, যেখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি। এখানে আমার একটা জিনিস হচ্ছে টু এ বি, তার মানে আমার এই দুইটা গুণন হবে, যেটা আমার এক্স ওয়াই সম্মিলিত পদ হবে। আমার টু বি সি টু সি এ, আর এক্স ওয়াই সম্মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আমার এখানে টু এ বি এটা হতে পারে এক্স ওয়াই সম্মিলিত। আর এখানে দেখেন আমি কে এক্স টা যখন ওয়াই কে গুণ করবো তখন হবে কে এক্স ওয়াই। মাইনাস কে এক্স, এটা মানে এক্স ওয়াই সম্মিলিত পদ আমার এই দুইটাই পাই। তাছাড়া আমরা যদি এটা করি তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন আপনারা, যদি আপনারা সম্পূর্ণ বিস্তৃতি করেন তারপরে এটা যদি দুইটা গুণ করেন, একটু হাতে ক্যালকুলেশন করলে দেখতে পারবেন যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সমান হবে। বাট এখানে আমার এক্স ওয়াই সম্মিলিত পদ আসছে, এক্স ওয়াই সম্মিলিত পদ দেখেন, এখানে মাইনাসের টু এক্স ওয়াই আর এখানে প্লাসের কে এক্স ওয়াই। আমাদের এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, আমি যদি এক্স ওয়াই যদি কমন নেই তাহলে হয় কে মাইনাস টু। আমার যদি এতটুকু যদি শূন্য হয়, কে মাইনাস টু যদি আবার শূন্য হয়, তাহলে এক্স ওয়াই সাথে গুণন হইয়া এক্স ওয়াই সম্মিলিত পদ কি ভ্যানিশ হয়ে যাব না? তাহলে আমার কে মাইনাস টু নামক যে জিনিসটা আছে সেটা কি আমার শূন্য ধরতে হবে। শূন্য ধরলে কে মাইনাস টু যদি শূন্য হয় তাহলে কে এর মান কত হয় টু। কে এর মান যদি আমি টু এখানে ইনপুট দিই, দেখেন মাইনাসের টু এক্স ওয়াই আর প্লাসের টু এক্স ওয়াই কাটাকাটি গেলে আমার জিরো হয়। তার মানে আমার কে এর মান কত হইতে হবে, কে এর মান যদি আমার 2 হয় তাহলে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। এটা আমার খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমার কয়েকটা ভার্সিটিতে কয়েকবার করে আসছে, ডাবিতে মনে 2 বার আসছে এটা কে ইউনিটে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা কি রে ডি ইউতে আসছে, তারপরে জে ইউতে আসছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আসছে, তারপর হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপর হচ্ছে বুয়েটেও আসছে, এটা কিন্তু বুয়েটেও একবার আসছে। তো সেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভার্সিটিতে একবার না একবার আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখা যাবেন। এখন আমরা টাইপ 2 যেটা পড়তেছিলাম যে বৃত্তের সমীকরণ কতভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা এখন আরেকটা ম্যাথ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত আমার জিনিসটা পড়তে হবে। বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত জিনিসটা কি? যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, কথা শেষ। যে বৃত্তের ব্যাসার্ধ কি শূন্য, ব্যাসার্ধ ইজ আর অথবা রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা যদি শূন্য হয় তার মানে এটা একটা বিন্দু বৃত্ত। তাহলে আমার যে সমীকরণগুলো দেওয়া আছে প্রত্যেকটার ব্যাসার্ধ নির্ণয় করবো, দেখবো যে কোনটার ব্যাসার্ধ আমার শূন্য হয়, ওটাই আনসার শেষ। আরেকটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত, যে বৃত্তের স্থিরমান 0 হয়, স্থিরমান 0 হলে এটা হলো মূল বিন্দুগামী। ওই একটা বৃত্তের সমীকরণ আমি লিখছিলাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণে এই স্থির জায়গায় যদি আমার 0 হয়ে যায়, স্থির মান যদি আমার 0 হয়, তার মানে এটা হবে একটা মূল বিন্দুগামী, মানে ওই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে। আর হচ্ছে ব্যাসার্ধ শূন্য হলে এটা একটা হলো বিন্দু বৃত্ত, মানে এই বৃত্তটা যে এরকম, এটা একটা বৃত্ত, এটা হলো বিন্দু বৃত্ত। তাহলে বিন্দু বৃত্ত এবং মূল বিন্দুগামী বৃত্ত আশা করি পারবেন। তো আমরা আরো দু একটা ম্যাথ করি,
শুধু বেসিক পড়লেই হবে না, আমাদের ম্যাথও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা নিয়ে যা। একটা 10 টাকা বাকি লেগেছে এই মার্গার। এখন আমরা বৃত্তের যে ম্যাথগুলো সমস্যা হতে পারে, আসলে এনে কয়েকটা নিয়মের একটা টাইপের মধ্যে আমার বিভিন্ন নিয়মের ম্যাথ দিছে। যেমন হচ্ছে এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক একটা বৃত্ত হচ্ছে এত বিন্দু দেওয়া যায়। এই বৃত্তটা কি করে, এই বিন্দু দেওয়া যায়। আসলে প্রত্যেকটা ম্যাথে হচ্ছে ভিন্ন ভিন্ন নিয়ম। সুতরাং আমি আপনাদেরকে বলি যে সব ম্যাথ করে দেওয়া সম্ভব না, আপনারা নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবেন। তবে আমি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব এবং করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y, এটা হচ্ছে 0। আচ্ছা যাই হোক, এটা আমার 0 দেওয়া আছে। মানে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তার মানে যে বৃত্তটা নির্ণয় করতে বলছে এক কেন্দ্রিক মানে কি, মানে আমার যে বৃত্তটা দেওয়া আছে আর আমার যে বৃত্তটা নির্ণয় করতে হবে এই দুটা বৃত্তের কেন্দ্র সেম। এই বৃত্তের কেন্দ্রটা আমি কিভাবে বের করব? যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহগ আমার 1 আছে, ওয়াই স্কোয়ারের সহগ যেহেতু 1 আছে, তাহলে -6 কে -2 দ্বারা ভাগ, 8 কে -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্র পাওয়া যায় 3 আর হয় -4। তাহলে এটা হচ্ছে আমার যে বৃত্তটা নির্ণয় করতে বলছে বা যে বৃত্তটা আমার দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র। এবং ওই বৃত্তটা আমার যেহেতু এই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে ব্যাসার্ধটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? আমরা দুটা কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারছি না। এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বটা সেটাই হবে ব্যাসার্ধর সমান। তো ব্যাসার্ধ বের করতে পারবো এবং কেন্দ্র হচ্ছে আমার এইটা। তাহলে এখন কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ওই যে x মাইনাস e হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সমীকরণ নির্ণয় করতে সক্ষম। আশা করি বুঝতে পারছেন। তো এরকম ম্যাথগুলো আপনারা নিজে নিজে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি দেখি আর একটা ম্যাথ দেখাই এই টাইপ থেকে, এরপর আমি আর একটা সামনের টাইপে যাই। আমাদের সব বিষয়ে আসলে আলোচনা করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিন্দুবৃত্ত সংক্রান্ত। বিন্দুবৃত্ততে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 8x প্লাস 6y প্লাস c ইকুয়াল 0। আমি যে কয়টা ম্যাথ আমি দেখাই যাচ্ছে প্রত্যেকটা একবার না একবার ভার্সিটিতে আসছে। তো কোন ভার্সিটি? এটা হচ্ছে ঢাবি প্রশ্ন ব্যাংক সমাধান, মানে ঢাবিতে আসছে। আমি আসলে প্রশ্ন ব্যাংক সমাধান বলতে যে সবগুলা প্রশ্ন আমার সমাধান করে দেওয়া লাগবে বিষয়টা এমন না। প্রত্যেকটা নিয়ম থেকে একটা দুইটা করে আমি সিম্পল দেখাই দিব এবং বেসিক গুলো আলোচনা করে দিব, যাতে আপনি পরবর্তীতে নিজের থেকে সবগুলো সলভ করতে পারেন। আর কয়েকজন কমেন্ট করছে আমার গত ভিডিওতে যে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। হ্যাঁ, আমি সামনে ভিডিওর কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। তো বলছে যে এই যে বৃত্তটা আমার দেওয়া আছে এটা যদি আমার বিন্দুবৃত্ত হয়, সির মান কত? বিন্দু বৃত্ত যদি হয় তাহলে এটার ব্যাসার্ধ অবশ্যই 0 হবে। ব্যাসার্ধ তাহলে জির মান কত? 4। মানে 8 কে আমার 2 দ্বারা ভাগ করলে হয় জি -4, এটা জির মান। 6 কে 2 দ্বারা ভাগ মানে 3, এটা হচ্ছে আমার f এর মান। তাহলে এখন -4 তার স্কয়ার মানে জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটাকে রুট করলে আমার ব্যাসার্ধ পাওয়া যাবে। বিন্দুবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 16 আর 9 25, 25 মাইনাস c এ হলো, সুতরাং c এর মান আসে 25। আশা করি এটা বুঝতে পারছেন যে বিন্দুবৃত্ত থেকে আমার কি প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা ম্যাথ এরকম আপনাদের জন্য অনেক সহজে আর কি এরকম বলা যায়। খুব কঠিন ম্যাথ পরীক্ষায় আসে না, বিশেষ করে ঢাবি ভর্তি পরীক্ষায় আসে না। আপনার যদি কঠিন প্রশ্ন হয় কোন কোন জায়গায় আমি বলে দেই। একটা হইতেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে গুচ্ছ।
এই তিনটা জায়গায় একটু কঠিন, মানে প্রশ্নগুলো কঠিন হয়। তাছাড়া যত জায়গায় ভর্তি পরীক্ষা হয় প্রশ্নগুলো সহজ হয়। এমনকি বুয়েটে অনেক সহজ হয় আমি যতটুকু মনে করি। বুয়েট যে ভর্তি পরীক্ষাটা হয় সেখানে আমার অনেক সহজ প্রশ্ন। এগুলো স্পর্শ। স্পর্শ জিনিসটা কি? দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে সেটা দুই ভাবে স্পর্শ করতে পারে। আসলে আমার খুব বেশি জানার প্রয়োজন না, আমি দুইটা জিনিস জানবো। একটা হচ্ছিল অন্তঃস্পর্শ, এটা টাইপ 3। অন্তঃস্পর্শ আর একটা হলো বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ এই দুইটা আপনাদের একটু জানতে হবে। অন্তঃস্পর্শ মানে, অন্ত মানে কি ভিতর, অর্থাৎ আমি একটা বৃত্ত আর্ট করলাম, এই বৃত্তের ভিতরে আমি ছোট করে আরেকটা বৃত্ত আর্ট করলাম। এই বৃত্তটা কি করছে, এই বৃত্তের ভিতরে একটা স্পর্শ করছে, এই কারণে এটা হচ্ছে আমার অন্তঃস্পর্শ। আর এই যে আমার দুইটা বৃত্ত আমি এভাবে আর্ট করতে পারি, এটা আমার মেবি বাইরে স্পর্শ করবে। যদিও এই যে এটা এরকম, এটা হচ্ছে আমার বাইরে স্পর্শ করবে। এটা হচ্ছে আমার অন্তঃস্পর্শ, এটা হচ্ছে আমার বহিঃস্পর্শ। আমার যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুইটা বৃত্ত আমার পরস্পরকে কি করে, অন্তঃস্পর্শ যদি করে, তাহলে এদের যে কেন্দ্র আছে না, দুইটার কেন্দ্র, প্রত্যেকটা বৃত্তের নিজস্ব কেন্দ্র এবং ব্যাসার্ধ আছে। এই দুইটার যে কেন্দ্র হবে, এই কেন্দ্র দুইটার দূরত্ব হবে, কেন্দ্র দুইটা যদি আমি দূরত্ব যদি C1 C2 যদি ধরি, ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান, আর এর ক্ষেত্রে হবে C1 C2 হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এই কথাটা আমার খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এই দুইটা কথা যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। আর যদি কেন্দ্র দুইটা যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। আশা করি এতটুকু মাথায় বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমার 3 নাম্বার টাইপ। এই টাইপ থেকে আমাদের প্রশ্ন হবে। এবং এছাড়া আরো কি টাইপে কোনো প্রশ্ন আসছে কিনা না, অক্ষদ্বয়কে স্পর্শ, এটা হলো দুটা বৃত্তের মধ্যে স্পর্শ করার বিষয়গুলো। এবার অক্ষকে যদি স্পর্শ করে, অক্ষ স্পর্শ মানে কি, এটা আমার এক্স অক্ষকে স্পর্শ করতে পারে, ওয়াই অক্ষকে স্পর্শ করতে পারে। মানে যত প্রকার স্পর্শ আছে সেগুলো আমার টাইপ 3 আলোচনা করা হয়েছে। স্পর্শ করবো কোনটা, এক্স অক্ষ আর না হয় ওয়াই অক্ষ, তাই তো হবে। হয়তো আমার এক্স অক্ষকে স্পর্শ করবে, না হয় ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা যাই হোক, যদি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা হবে কোটির পরমাণুর সমান। মানে একটা বৃত্ত আমার এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে তার যে ব্যাসার্ধ, তার মানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল হচ্ছে আর হবে। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজের পরমাণুর সমান, ভুজ কি মাইনাস জি, ওটার পরমাণু হচ্ছে জি, এই যে এরকম হবে। আবার এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ও জি স্কোয়ার ইকুয়াল সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি। এই দুটা কথা খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনারা মাথায় রাখবেন। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি, এবং ব্যাসার্ধ হচ্ছে এফ এর সমান। এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ এবং এফ পরস্পর সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আর এবং জি পরস্পর সমান। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তা দেখেন এই টাইপ থেকে আমাদের কি প্রশ্ন আসছে। এই স্পর্শ আমার এগুলা গেল, এখন এগুলা করব। আমার সমীকরণটা দিচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y। এই যে আমার এই জিনিসটা দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ, বলছে যে এই বৃত্তের সমীকরণ নিয়ে আমার সাথে আলোচনা। এই বৃত্তের সমীকরণটা মানে এই বৃত্তটা যদি
ওয়াই অক্ষকে স্পর্শ করে, মানে এফ এর মান কত, অবশ্যই ওয়াই এর মানকে 2 দ্বারা ভাগ করতে হবে 3, 3 কে স্কয়ার মানে এফ স্কয়ার, এটা হচ্ছে সির সমান, সির মান কত হয় 9, এটাই आंसर। দেখেন কতক্ষণ লাগছে, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলাইছি। তো এভাবে করতে হবে, মানে ওয়াই এর মানকে 2 দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায়, আর এফ স্কয়ার হচ্ছে সির সমান, তার ক্ষেত্রে এটা বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা এইভাবে সির মান পাই 9, তো এটাই आंसर। এরপর আমরা আরো দুই একটা ম্যাথ করি, এই টাইপটা আসলে খুবই সোজা। 2,4 কেন্দ্র বিশিষ্ট 2,4 কেন্দ্র বিশিষ্ট ও এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রটা কি হবে, এই যে কোটির পরমাণু সমান, মানে ব্যাসার্ধ হবে আমার 4, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি সমীকরণ নির্ণয় করতে সক্ষম। তো আশা করি ওটা দেওয়া লাগবে না, ওই যে x - c হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, ওটা দিয়ে করব। কেন্দ্র হচ্ছে এটা, আর কেন্দ্র মানে যেটা বলে দিয়েছে যে এটা আমার x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা অবশ্যই আমার কোটির পরমাণুর সমান হবে, এবং কেন্দ্র আর ব্যাসার্ধ পেলে আমি সমীকরণ নির্ণয় করতে সক্ষম। আশা করি টাইপ 3 থেকে আর কোনো প্রশ্ন দেখানো প্রয়োজন নাই। এরপর আসি টাইপ 4, বৃত্ত দ্বারা অক্ষ থেকে খণ্ডিত অংশ x অক্ষের খণ্ডিত অংশ, x অক্ষ এবং y অক্ষ। x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2√(g² - c), y অক্ষের হচ্ছে 2a² f² - c। জাস্ট এতটুকু, এই সূত্র দুটো আমার মুখস্থ রাখতে হবে। x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হবে 2√g² - c, আর y অক্ষকে স্পর্শ করলে হবে 2√f² - c। আশা করি আপনারা এই সূত্রটা মুখস্থ রাখতে পারবেন। তো আবার একটা ম্যাথ আসছিল, এই টাইপ থেকে আমার এক টাইম ম্যাথ আসছিল, সেটা আমি দেখাই দিই। এটা আমার ঢাবি তাও প্রযুক্তি, এটা আসছিল 22-21, মানে 21-22 সেশনে আসছিল, এটা 22-23 সেশনে আসছিল এই টাইপ থেকে। তো আপনাদের আসতে পারে, সম্ভাবনা কিন্তু আসছে এই টাইপ থেকে। বলছে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যেহেতু আমার x অক্ষকে স্পর্শ করে, এটা তারা বলতে আছে, তার মানে কি ব্যাসার্ধ হবে কোটির পরমাণুর সমান, ব্যাসার্ধ হবে 2। সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো, সমীকরণ আমাদের নির্ণয় করার প্রয়োজন নাই। আমাদের কাছে y অক্ষের খণ্ডিত অংশ কত, y অক্ষের খণ্ডিত অংশ কত, তাহলে ব্যাসার্ধ আমার 2√(g² + f² - c), এখান থেকে আমি আগে সির মানটা বের করব। তাহলে হয় 4, এবার সাথে 1 + 4 - c, এই পাশে হয় এটা কাটা, c হচ্ছে 1, c এর মান যদি 1 হয়, এবার y অক্ষের খণ্ডিত অংশ আমার f এর মান দেওয়া আছে 2√f² - c, 2√f মানে কত হচ্ছে, f মানে 2, 2 এর স্কয়ার মাইনাস 1, তাহলে 2√4 থেকে 1 বাদ দিলে 3, 2√3, এটাই आंसर। তাহলে কিভাবে করলাম এটা বুঝতে পারছেন, বৃত্তের সমীকরণ বের করার কোনো প্রয়োজনই নাই, আমি শুধু ব্যাসার্ধটা নির্ণয় করলাম। ব্যাসার্ধটা কি, √g² + f² - c, এখান থেকে আমি সির মানটা বের করলাম, সির মান এই যে আমি সমীকরণে বসাইলাম, আমার f এর মান দেওয়া আছে, কারণ কেন্দ্রটা কি, কেন্দ্র হচ্ছে -g - f, তো আমার f এর মান যেহেতু এটা আমার এইভাবে ক্যালকুলেশন করে 2√f² - c করলাম, 2√3 আসলো, এটাই आंसर। একটু ফাস্ট করতে হবে আমাদের, কারণ আমাদের তো হাতে ক্যালকুলেটরও নাই বা পর্যাপ্ত পরিমাণ সময়ও নাই, তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। এবার বৃত্তের বিন্দু অবস্থিত টাইপ 5, একটা বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত, আমি সাপোজ এই মূল বিন্দুটা যে কোনো একটা বিন্দু নিলাম, সেটা কি আমার ভিতরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত না বাইরে অবস্থিত, সেটা আমাকে নির্ণয় করতে হবে।
একটা বিন্দু যদি আমার এরকম হয়, আচ্ছা, তাহলে একটা বিন্দু, এই বিন্দুটা আমার এই বৃত্তের ভিতরে অবস্থিত না উপরে অবস্থিত না বাহিরে অবস্থিত, সে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে এবং একটা বিন্দু যদি আমাকে বলে দেয় তাহলে আমি নির্ণয় করতে পারবো। বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এই সমীকরণটা একটু খেয়াল করবেন, আমার যে বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দু দ্বারা আমি এটাকে সিদ্ধ করব। অবশ্যই এখানে আমার এক্স ওয়াই থাকবে, কিন্তু জি তো এখানে থাকবে না, এফ থাকবে না, সি থাকবে না, অথবা যে কোনো একটা থাকতে পারে শর্তানুযায়ী। তো বলবো যে সামোস এই যে এখানে যে একটা বিন্দু দিছে তারা দিছে 1,1 এবং সমীকরণটা দিছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস সি ইকুয়াল 0 এরকম দিছে। তাহলে কি আমি এক্স এর মান এবং ওয়াই এর মান বসাইতে পারবো না? আচ্ছা, যদি বৃত্তের উপরস্থ যদি কোনো একটা বিন্দু হয় তাহলে অবশ্যই সিদ্ধ করবে, মানে এটা সমান 0 হবে। আর যদি বৃত্তের ভিতরে যদি অবস্থিত হয় তাহলে 0 থেকে ছোট হবে, আর যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে 0 থেকে বড় হবে। মানে সিদ্ধ করব, সিদ্ধ করলে যে মানটা আসবে, সিদ্ধ করার পর যে মানটা আসবে সেটা যদি দেখি যে 0, 0 মানে কি এটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু। আর যদি দেখি নেগেটিভ একটা মান আসছে, নেগেটিভ, তার মানে বৃত্তের ভিতরে অবস্থিত। আর যদি দেখি যে পজিটিভ একটা পূর্ণ সংখ্যা আসছে, তার মানে বৃত্তের বাইরে অবস্থিত। এভাবে আমাদের সমাধান করতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে অনেক সহজ হবে। আমি অন্য একটা জায়গা থেকে বৃত্তের একটা সমীকরণ নিয়ে আসি এবং আপনাদেরকে একটা বিন্দু দেখাই। এটা থেকে আমার একটাই প্রশ্ন আসছিল, এটা আপনারা করবেন। অন্য একটা ভার্সিটির তো আপনাদেরকে দেখাই। এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। -2x - 4y + 4, -2x - 4y + 4 = 0। বলছে যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনে 4টা বিন্দু দেওয়া আছে। বলছে এর মধ্যে কোন বিন্দুটা আমার এই বৃত্তের উপরে অবস্থিত। যেমন আমার ছোট গ নাম্বারে দেওয়া, বড় গ নাম্বার দেওয়া আছে 1,1, 1,1 দেওয়া আছে, এটাও আমার অ্যান্সার। কারণ আমি যেখানে 1 x এর জায়গায় 1 y এর জায়গায় 1 যদি বসাই তাহলে এটা কি আসবে? 2 2 আর 2 আর 6, 2 আর 2 আর 4 আর 7, 6 থেকে 6 বাদ দিলে 0। এখন এখানে কিন্তু আমার 0 আসছে, 0 আসছে, তার মানে কি আমি এই বৃত্তর উপরস্থ একটা বিন্দু আমি x এর জায়গায় 1 y এর জায়গায় 1 এই বৃত্তের মধ্যে আমি বসাইছি, দেখছি যে লাস্ট আমার 0 আসছে, 0 আসছে, তার মানে আমি বুঝতে পারতেছি এটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু। আর যদি দেখতাম যে 0 থেকে ছোট হয়েছে তাহলে বৃত্তের ভিতরে, 0 থেকে বড় হইলে বৃত্তের বাইরে অবস্থান করবে। আশা করি বুঝতে পারছেন। তো এই টাইপটা আমাদের শেষ, টাইপটা এতটুকুই। এবং এই টাইপের মধ্যে আমার আরেকটা আলোচনা করা যায়, কিন্তু প্রশ্ন যদি আমার খুব হার্ড করে, খুব হার্ড যদি করে, খুব কঠিন করে, সেক্ষেত্রে আমাকে দিতে পারে, সেটা আমি একটা বলে দেই। যেমন একটা বিন্দু আমার বৃত্তের বাইরে অবস্থিত, কথার কথা, বাইরে মানে একটা বৃত্ত দিল আমাকে, বৃত্ত দিয়া বললো, আমি শুধু মুখে বইলা দিই, এটা আপনারা কিভাবে করবেন। একটা মানে বৃত্ত দিবে এবং বৃত্তের বাইরে অবস্থিত একটা বিন্দু দিবে, দিয়ে বলবে যে এই বিন্দু থেকে এই বৃত্তের দূরত্বটা কতটুকু।
মানে একটা বৃত্তের মানে একটা বিন্দু থেকে একটা বিন্দু যদি এক্স ওয়াই হয়, সেক্ষেত্রে এই বিন্দু থেকে আমার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c কল 0, এই যে আমার সমীকরণটা দেওয়া আছে, এই বৃত্তের দূরত্বটা কতটুকু। আমরা জানি একটা বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব বের করা যায়, একটা সরল রেখা থেকে আরেকটা সরল রেখার দূরত্ব নির্ণয় করা যায় যদি সমান্তরাল হয়। এখানে একটা বিন্দু থেকে একটা বৃত্তের দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে এই যে বৃত্তটা দেওয়া থাকবে না, এই বৃত্তটা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। আমি যদি এই বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ আমার নির্ণয় করতে হবে, এবং এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত না না কেন্দ্র আর যে বিন্দুটা আমার দেওয়া আছে, এই দুইটার দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় করলে যে রেজাল্ট আসবে সেখান থেকে আমি ওই ব্যাসার্ধটা বাদ দিব, তাহলেই আমার আনসার। এইভাবে আমরা একটা বিন্দু থেকে একটা বৃত্তের দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? যে বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে সেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। কেন্দ্র থেকে যে বিন্দুটা দিয়ে দিব ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করব, যে রেজাল্ট আসবে, সাপোজ 5 একক হইলো আর ব্যাসার্ধ হচ্ছে 3, ওই 5 থেকে ওই 3 বাদ দিব, তাহলে আমার आंसर কত হবে? 2 একক। আশা করি এটা আপনারা পারবেন। টাইপ 5টা আমার শেষ। এখন 6 নাম্বার টাইপ হচ্ছে জের দৈর্ঘ্য। জে কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ এবং স্পর্শক কোণ নির্ণয়। এই টাইপটা আমার ইম্পর্টেন্ট না, এটা আমার যেহেতু ডাবি প্রশ্ন এবং সমাধান, ডাবিতে আমার এই টাইপ থেকে প্রশ্ন আসে না। যে শর্তে একটি সরলরেখা থেকে বৃত্তের স্পর্শক এটা মানে কে এর মান কত হলে, মানে আমার একটা বৃত্ত আর্ট করলাম, এই বৃত্ত বিভিন্ন স্পর্শক আছে, এই একটা বিন্দু একটা বৃত্তের সমীকরণ থেকে একটা আমরা এটার যে বিভিন্ন স্পর্শক হয়, স্পর্শক আমরা নির্ণয় করতে পারি, বা এই স্পর্শক সংক্রান্ত আমরা কয়টা স্পর্শক মানে আট করতে সক্ষম। আমরা জানি 4টা স্পর্শক আট করা যায় একটা বৃত্তের, এবং সেগুলা কিভাবে, অথবা আমার বৃত্ত দেওয়া থাকবে এবং একটা স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে, কিন্তু একটা চলক কি থাকবে, এর মান বের করতে বলবে। যেমন এটা আপনাদেরকে একটা ম্যাথ করায় দিলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে কে এর মান কত হলে, মানে একটা বৃত্ত যদি আর একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করতে চায়, তাহলে কে এর মানটা কত। এখানে দেওয়া আছে 3x + 4y, এটা হচ্ছে কে এর সমান, তাই ভাষা লিখব মাইনাস এর কে, এটা 0। এটা একটা স্পর্শকের সমীকরণ যদি হতে চায় যে x² + y² - 10x, তাহলে আমরা জ্ঞাত করে যে কাজটা করব, 5,0 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ 5 হবে। আমরা কিভাবে করে বুঝলাম, সেটা হচ্ছে g², f এবং c তো 0, এভাবে আমরা বুঝছি। যাই হোক, আমরা যদি ব্যাসার্ধ যদি g² + f² - c যদি করি, তাহলে ব্যাসার্ধ আবার 5 আসবে এখানে। এবার আমার যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে আমি এই রেখার দূরত্ব বের করতে পারি না, কেন্দ্র থেকে রেখার দূরত্ব হবে এই ব্যাসার্ধের সমান। তাহলে ওই শর্ত সাপেক্ষে আমার কে এর মান আসবে 2টা, কে এর মান 2টা এই সমীকরণে বসাইলে, এটা আমি 1 নম্বর সমীকরণ দেই, তাহলে কে এর মান 2টা হবে, তাহলে আমার স্পর্শকের সমীকরণ এসে পড়বে। এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা করবেন। বৃত্তের লেকচারটা আশা করি ইতিমধ্যে আমাদের আর শেষের দিকে। আমাদের এই টাইপটা থেকে প্রশ্ন আসে না। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ব্যাস অবিলম্বের সমীকরণ, উচ্চ বিন্দু থেকে স্পর্শক লম্ব দৈর্ঘ্য, এগুলো আমাদের জানতে হবে না। বৃত্তের পোলার সমীকরণ দিয়া বলে এটা কার্টেসীয় সমীকরণটা কি হবে, বা বৃত্তের ব্যাসার্ধ কত, বা এই বৃত্তের ক্ষেত্রফল কত, এরকম
পোলার সমীকরণ মানে কি, যে সমীকরণে এবং আর এবং থিটা থাকবে, মানে আর হচ্ছে সাইন থিটা। এগুলো আমরা খুব সহজে করতে পারি। এটা হচ্ছে আমার সমীকরণ দেওয়া আছে বৃত্তের, এটা নাকি একটা বৃত্তের সমীকরণ। এটা পোলারে দেওয়া আছে, পোলারে এরকম হতেও পারে, কিন্তু কার্তেশীয়তে আসলে কি হবে? কার্তেশীয়তে নেওয়ার জন্য আমরা কি করবো, আর দ্বারা গুণ করবো, তাহলে হবো আর স্কোয়ার, এবার সে হবো আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর সাইন থিটা, এবার সে হবো মাইনাস আর সাইন থিটা, আর ওয়াই সমান হলো আর সাইন থিটা। এটা হলো আমার বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণ তো এটা হয়েছে, বলছে যে বৃত্তের কেন্দ্র কত, এসব বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে জির মান 0, এফ এর মান হচ্ছে 0,5, এটা হচ্ছে আমার কেন্দ্র। তো কেন্দ্র এইভাবে আমরা বের করতে পারবো। তো এরকম পোলার সমীকরণ দিয়ে আমাকে বলে কার্তেশীয় সমীকরণ কি হবে, সেটা আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি, এতটুকুই আমাদেরকে বলে। বা আমরা ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারি, এটা তো আমরা পারবো। ব্যাসার্ধ নির্ণয় করে সেটার ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কয়ার, এটা আমরা পারবো। বা আমাদের এটা উল্টা দেয়, উল্টা দেয় বলতে একটা বৃত্তের কার্তেশীয় সমীকরণে দেয়, বলে এটা পোলার সমীকরণে কি হবে। যেমন এখানে প্রশ্ন দিচ্ছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল 0। এতটুকু জায়গায় আমরা লিখতে পারি আর স্কয়ার, ওই পাশে জানাবো বি ওয়াই সমান হলো আর সাইন থিটা, আর একটা আর এর সাথে কাটা, আর ইকুয়াল বি সাইন থিটা, এটাই হবে আমার আনসার। এরকম একটা সমীকরণ আমার কার্তেশীয়তে দেয়, সেটাকে আমি পোলারে নিতে পারি, পোলারে দিলে সেটাকে আমি কার্তেশীয়তে নিতে পারি। এগুলা করার পর এগুলাই আমাকে চাবে, এর বাইরে কোনো কিছু না। এবং এই টাইপটা পড়লে আমাদের বৃত্তের লেকচার আজকে এই পর্যন্তই সমাপ্ত। কারণ আমি যে কয়েকটা টাইপ দেখাইছি, এই 6-7টা টাইপ যে কয়টা দেখাইলাম, যে কয়টা নিয়মের ম্যাথ দেখাইলাম, টাইপ মানে হচ্ছে নিয়ম, যে কয়টা নিয়মের আমি ম্যাথ দেখাইছি, এই কয়েকটা টাইপ ভালো করে পড়লে আমার শেষ, বৃত্ত আর কিছু লাগবে না। আমরা আগামী, আজকে হচ্ছে 28 তারিখ, আবার 30 তারিখে নিয়ে যাবো হচ্ছে ত্রিকোণমিতি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি ভালো লাগলে যদি একটু হলেও অবশ্যই উপকার হবে আপনাদের, যারা ঢাবি ভর্তি পরীক্ষা দিবেন বা অন্য ভার্সিটিতে। এটা তো আসলে ঢাবিকে কেন্দ্র করে ঢাবিতে কি প্রশ্ন আসতে পারে ওইগুলো টাইপ দেখানো হয়। সামনে আমাদের জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা বা সাস্ট বা যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে দেওয়া হবে। যাই হোক, তো ওই প্রশ্নগুলো আসলে আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদের উপকার হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।